আজকে আমরা শুরু করছি ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টার 3 অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। তো এই চ্যাপ্টারে 8 মার্কের অঙ্ক আসে এবং অঙ্কের সঙ্গে কিছু থিওরি আসে। তো অঙ্ক নাম শুনে এই চ্যাপ্টারটা অনেকেই বাদ দিয়ে দেয়। আমরা এখন দেখে নেব খুব সহজে কিভাবে এখান থেকে 8 মার্কস তোলা যায়। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হলো আয়তলেখ বা হিস্টোগ্রাম, পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান, সংখ্যাগুরু মান বা মোড। তো আমরা এই গোটা চ্যাপ্টারটাকে দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে থিওরি পার্ট এবং একটা হচ্ছে ম্যাথসের যে অংশটা সেইটা। তো আমরা দেখে নেব প্রথম পর্বটা। তাহলে আজকে আমরা শুরু করছি প্রথম পর্ব অর্থাৎ থিওরিটিক্যাল যে পার্টটা রয়েছে সেই অংশটা। তো আমাদের চ্যাপ্টার শিক্ষায় রাশিবিজ্ঞান এইটা শুরুর পূর্ব মুহূর্তে আমরা দেখে নেব যে রাশিবিজ্ঞান কি, রাশিবিজ্ঞানের কাজ কি, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান জরুরি কেন, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব। রাশিবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্যাটিস্টিক্স। তো এটি একটি ইংরেজি শব্দ। এটি মনে করা হয় যে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে। স্ট্যাটাস যা বর্তমান সামগ্রিক পরিস্থিতি উপস্থাপন করে। আমরা যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদিতে স্ট্যাটাস ব্যবহার করি যে আমাদের বর্তমান কি পরিস্থিতি সেটা আমরা জানিয়ে দিই। আবার অনেকে মনে করেন এই যে স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে। প্রাচীন অর্থে এই শব্দটি সেই সব সংবাদ ও তথ্য বোঝাতে ব্যবহৃত করা হতো যা কর আদায়, সৈন্যবাহিনী গঠন প্রভৃতির কাজে লাগত। পরবর্তীকালে রাষ্ট্রের জনসংখ্যা, জীবন মৃত্যুর অনুপাত ইত্যাদি তথ্যাবলী সংখ্যার মাধ্যমে তা প্রকাশ করা হতো। তো এরপরে আমরা দেখে নেব স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট। ধরা যাক জিন্স প্যান্ট কোম্পানি যেমন স্পার্কি পশ্চিমবঙ্গে জিন্স প্যান্ট উৎপাদন করবে। তখন জিন্স প্যান্টের বিভিন্ন রকম সাইজ থাকে, যেমন 30 সাইজ, 32 সাইজ, 34 সাইজ ইত্যাদি সাইজ থাকে। তো এখন এই কোম্পানিটিকে অবশ্যই বিভিন্ন ডেটা বা ইনফরমেশন কালেক্ট করতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষদের কোন সাইজের মানুষ কীরকম পরিমাণে রয়েছে, মানে 32 সাইজের মানুষ বা 32 সাইজের ছেলেরা কত পরিমাণ রয়েছে, কতটা শতাংশ রয়েছে, 36 সাইজের মানুষ কত শতাংশ রয়েছে, তো ইত্যাদি তথ্য সংগ্রহ কোম্পানিকে করে রাখতে হবে। এখন যদি তাদের কাছে বিভিন্ন সাইজের সঠিক তথ্য না থাকে তাহলে সমস্যাটা কি হবে? তাদের ব্যবসায় ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? ধরা যাক যে তারা 36 সাইজের প্রচুর উৎপাদন করে ফেললো, কিন্তু আদতে হয়তো দেখা যাবে যে 32 সাইজের ডিমান্ডটা বেশি বা 32 সাইজের পরিমাণটা বেশি, লোক সংখ্যাটা বেশি। তো তাহলে কি হবে? ওই যে 36 সাইজটা উদ্বৃত্ত থেকে যাবে, অর্থাৎ বিক্রি হবে না মানেই তখন কোম্পানি লস হবে। তাহলে কোম্পানির কাছে একটা নির্দিষ্ট ইনফরমেশান থাকতে হবে যে কোন সাইজের মানুষ কতটা রয়েছে। তো তারা এই ইনফরমেশানটা কোথা থেকে কালেক্ট করে? তারা কি করবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন টেলারিংয়ের যে দোকান রয়েছে সেখান থেকে কোমরের মাপটা নেবে এবং সেখান থেকে একটা অ্যানালাইসিস করে পর্যালোচনা করে তারা দেখবে যে 30 সাইজের পরিমাণ কত আছে, 32 সাইজের মানুষ কেমন রয়েছে ইত্যাদি পর্যালোচনা করে তবে তারা জিন্স প্যান্ট উৎপাদন করবে। তাহলে আমরা দেখলাম যে গণিতের যে শাখায় বিভিন্ন তথ্য বা ডেটা সংগ্রহ করে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে সেখান থেকে তাৎপর্য নির্ণয় করার যে বিজ্ঞান সেটাই হচ্ছে রাশিবিজ্ঞান। লোভিটের মতে রাশিবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা কোনো ঘটনার প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে এবং শ্রেণী বিভাজন ও সরণীকরণের ভিত্তিতে ঘটনাবলীর কি করে? ব্যাখ্যা করে, বর্ণনা করে এবং তুলনা করতে পারে। অর্থাৎ লোভিট কি বললেন? যে রাশিবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যেটা কি করবে? কোনো ঘটনার আগে তথ্য সংগ্রহ করবে, যে তথ্যগুলো প্রয়োজন সেগুলোকে সংগ্রহ করবে এবং সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভাজন করবে এবং সরণীকরণ বা তালিকা তৈরি করার মাধ্যমে ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারবে, বর্ণনা করতে পারবে এবং তুলনা করতে পারবে। তো এখন আমরা দেখে নেব যে রাশিবিজ্ঞানের কাজগুলো কি কি। সম্ভাব্য ফলাফল সম্পর্কে ধারণা দেওয়া, অর্থাৎ কি ফলাফল হতে চলেছে সেই সম্পর্কে ধারণা দেওয়া। কোনো সিদ্ধান্ত গ্রহণে, অর্থাৎ যে কাজটা করতে যাবে তার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। আমাদের যে চিন্তা ভাবনা এবং যে পদ্ধতি, কোন পদ্ধতিতে এগোবো সেই সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে স্ট্যাটিস্টিক্স বা এই রাশিবিজ্ঞান।
তো আমরা এতক্ষণ রাশিবিজ্ঞান কি এবং রাশিবিজ্ঞানের ফাংশন বা কাজগুলো কি কি সেগুলো দেখলাম। এখন আমাদের শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান জরুরি কেন সেটা এখন আমরা দেখে নেব। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান তথ্য বিন্যাসে সহায়তা করে, অর্থাৎ কোন ছাত্র এগিয়ে আছে বা কোন ছাত্র পিছিয়ে আছে, অর্থাৎ স্কোরগুলোকে বিভিন্নভাবে পর্যালোচনা করতে সহায়তা করে, গুণগত মান তুলনা করতে সহায়তা করে, অভিক্ষা প্রস্তুত করতে সহায়তা করে, অর্থাৎ একটা অভিক্ষা বা টেস্টে তার ভ্যালিডিটি, তার রিলায়েবিলিটি ইত্যাদি নির্ণয় করতে সহায়তা করে রাশিবিজ্ঞান। সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করে রাশিবিজ্ঞান, যে কোন ছাত্র হয়তো পিছিয়ে পড়েছে বা কেন পিছিয়ে পড়েছে ইত্যাদি অ্যানালাইসিস করার পর প্রয়োজনীয় শিক্ষণের সহায়তা করে রাশিবিজ্ঞান। শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ণয় করতে সহায়তা করে রাশিবিজ্ঞান, যেমন আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বা তার স্কোরের ভিত্তিতে আমরা কলেজে এসে কী নিয়ে পড়াশোনা করবে তার একটা ভবিষ্যৎ নির্ণয় করি। তো এইভাবে শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ণয়ে সহায়তা করছে রাশিবিজ্ঞান। বিভিন্ন উপাদান বিশ্লেষণে, যেমন বুদ্ধি, প্রবণতা, আগ্রহ ইত্যাদির মধ্যে ঠিক কী কী মৌলিক মানসিক উপাদান রয়েছে তা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এরপরে আমরা দেখে নেব স্কোর। একে স্কোর বলে, তথ্য বলে বা ডেটা বলে ইত্যাদিভাবে আমরা পরিচিত এটার সাথে। পরিমাপযোগ্য সংখ্যাসমূহের সংগ্রহকে তথ্য বা স্কোর বলে, যেমন একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের যে রেজাল্ট বা ফলাফল, সাপোজ ধরলাম ক্লাস 11-এর এডুকেশনের 10 জন স্টুডেন্টের রেজাল্ট শিক্ষাবিজ্ঞানের, একজন 91, 93, 87, 72, 75, 76, 66, 45, 87 আর 55 পেয়েছে। নেক্সট আমরা চলে আসছি পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কোন স্কোর গুচ্ছের মধ্যে কোন স্কোর কতবার রয়েছে সেটাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাই হলো পরিসংখ্যা। এটাকে এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো র ডেটা বা এই আনগ্রুপ ডেটাকে বা অবিন্যস্ত স্কোরকে যখন আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলা হয় গ্রুপ ডেটা বা বিন্যস্ত স্কোর। তাহলে অবিন্যস্ত স্কোর থেকে আমরা বিন্যস্ত স্কোরে যেতে গেলে কি করতে হবে? আমরা যখন স্কোরগুলো ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো তখন সেটা হবে বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডেটা। তো এই বিন্যস্ত স্কোর দুই ভাবে করা যায়, এক হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসক্রিট এর মাধ্যমে, আর একটা হচ্ছে শ্রেণীকরণের মাধ্যমে বা কন্টিনিউয়াসের মাধ্যমে। তো বিচ্ছিন্ন বলতে কি বোঝায়? বিচ্ছিন্ন মানে হচ্ছে প্রত্যেকটা স্কোরের আলাদা আলাদা করে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা নির্ণয় করার মাধ্যমে। তো এটা আলাদা আলাদা করে পরিসংখ্যা কিভাবে নির্ণয় করা হয়? ট্যালির মাধ্যমে। এটা ক্লাস 7 এর জিনিস, যে প্রত্যেকটা স্কোরের ট্যালির মাধ্যমে সেটা কতবার রয়েছে সেটাকে বের করার যে পন্থা। তো যেমন এখানে রয়েছে 51 কতবার রয়েছে? দুবার। এখানে সবথেকে ছোট স্কোর কে? 51 কতবার রয়েছে? দুবার। তাহলে 51 দুবার রয়েছে, তার মানে ট্যালি মানে দুবার, যেহেতু সুতরাং দুটো দাগ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হলো 2। নেক্সট সংখ্যা কি রয়েছে? 53 কতবার রয়েছে? একবার। তাহলে ট্যালিতে হবে একটা দাগ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হলো 1। নেক্সট সংখ্যা কি রয়েছে? 66 কতবার রয়েছে? দুবার। তাহলে 66 রয়েছে দুবার, মানে দুটো দাগ। নেক্সট রয়েছে 72 একবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কোরের আমরা আলাদা করে ফ্রিকোয়েন্সি বের করেছি। তো এইভাবে যখন অবিন্যস্ত স্কোরগুলোকে তাদের প্রত্যেকের ফ্রিকোয়েন্সি বের করা হয়, তো সেটার মাধ্যমে অবিন্যস্ত স্কোরগুলো বিন্যস্ত স্কোরে রূপান্তরিত হয়। একই রকম ভাবে আমরা যেমন বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা স্কোরগুলোর ফ্রিকোয়েন্সি বের করলাম, একই রকম ভাবে আমরা এটাকে শ্রেণীকরণের মাধ্যমে এগুলোকে বিন্যস্ত করতে পারি। তো শ্রেণীকরণ করতে গেলে একটা নির্দিষ্ট শ্রেণী দৈর্ঘ্য ধরে নিয়ে তার মধ্যে কতগুলো স্কোরগুলো কতবার রয়েছে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে সবথেকে ছোট স্কোর হচ্ছে 51, যেহেতু 51 সুতরাং আমরা 50 থেকে ধরব, শ্রেণী দৈর্ঘ্য ধরব 10। তাহলে 10 শ্রেণী দৈর্ঘ্য ধরে আমরা 50 থেকে 59
60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, কারণ আমাদের হাইয়েস্ট স্কোর হচ্ছে 87। 87 এর উপরে, তাহলে 87 মানে 89 এর মধ্যে ঢুকে আছে। আর যেহেতু এর থেকে বড় স্কোর নেই, তাই আমরা আর শ্রেণী নিলাম না। এখন আমরা দেখে নেব 50 থেকে 59 এর মধ্যে কে কে রয়েছে। একটা, দুটো, তিনটে। তাহলে 50 থেকে 59 এর পরিসংখ্যা হচ্ছে 3। নেক্সট হচ্ছে 60 থেকে 69 এর মধ্যে স্কোর কত রয়েছে? এই স্কোরটা একটা, দুটো স্কোর রয়েছে। তাহলে 60 থেকে 69 এর পরিসংখ্যা হচ্ছে 2। নেক্সট আমরা চলে আসছি 70 থেকে 79। একটা, দুটো, তিনটে। তাহলে 70 থেকে 79 পরিসংখ্যা হলো 3। নেক্সট হচ্ছে 80 থেকে 89 এর মধ্যে কতগুলো রয়েছে? একটা, দুটো। তাহলে 80 থেকে 89 এর মধ্যে রয়েছে দুটো, এর পরিসংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা ওই অবিন্যস্ত স্কোরগুলোকে দুই ভাবে বিন্যস্ত স্কোরে রূপান্তরিত করতে পারি। এক হচ্ছে বিচ্ছিন্নভাবে অথবা শ্রেণীকরণের মাধ্যমে। এরপরে আমরা দেখে নেব কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। কেন্দ্রীয় প্রবণতা হলো কোনো পরিসংখ্যা বিভাজনের সেই স্কোর বা মান যেটি সমস্ত বণ্টনের প্রতিনিধি রূপে কাজ করে। কেন্দ্রীয় প্রবণতা বলতে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান বোঝায়, অর্থাৎ যেটা মিন, মিডিয়ান, মোড যেটা আমরা বলি, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো এখন আমরা দেখে নেব শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব কি, বা এই যে মিন, মিডিয়ান, মোড বের করা হয় তার ফলে আমাদের কি সুবিধা পেয়ে থাকি। প্রথম যেটা, সেটা হলো শিক্ষামূলক তথ্যগুলিকে আরও অর্থবহ বা মিনিংফুল করে তোলে এই কেন্দ্রীয় প্রবণতা। কোন দলের পারদর্শিতার মান সম্পর্কে অবগত করে কেন্দ্রীয় প্রবণতা। কোনো শিক্ষার্থীর পজিশন বা তার অ্যাচিভমেন্ট এখন কি পজিশনে রয়েছে সেই সম্পর্কে অবগত হতে পারি আমরা কার মাধ্যমে? কেন্দ্রীয় প্রবণতা বা মিন, মিডিয়ান, মোডের মাধ্যমে। তো এই ছিল শিক্ষায় রাশিবিজ্ঞানের থিওরিটিক্যাল পার্ট। নেক্সট পর্বে আমরা দেখে নেব হিস্টোগ্রাম, পলিগন, মিন, মিডিয়ান, মোড ইত্যাদি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো নেক্সট পর্বে আমরা দেখে নেব। ধন্যবাদ সবাইকে।